হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি নেক্সট ডে শিনভাই যখন অফিসে আসে তাকে জানানো হয় তাদের অফিসে একটি টার্গেট লিস্ট বের করানো হয়েছে, যার অ্যাকর্ডিং তাকে জব থেকে বের করে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এই সব তারও এক কালিগ করেছিল, যার সাথে কাল ঝগড়া হয়েছিল। শিনভাই স্যাড হয়ে তার জিনিসপত্র নিয়ে কোম্পানির বাইরে চলে আসে আর তাকে যেতে শিনভাইও দেখে নেয়। আর এই ব্যাপারে যখন ম্যানেজারকে জিজ্ঞাসা করে, ম্যানেজার জানায় সে এক ক্যাপেবল এমপ্লয় ছিল আর তাকে অন্য কোনো কারণের জন্য জব থেকে বের করা হয়েছে। ইভেন তো আপনার ড্যাডও তার উপর নজর রাখছিল কয়েকদিন ধরে, আর আপনার এক ফটো তার সাথে দেখেছে, তাই তাকে জব থেকে বের করা এটাও একটা কারণ হতে পারে। আর এটা জানার পরই ইফাই বেরিয়ে যায় তার ড্যাডের সাথে কথা বলার জন্য। এদিকে আমরা দাঙ্গিউকে দেখি যখন সে শিনভাইয়ের ব্যাপারে জানতে পারে যে তার জবটি চলে গিয়েছে, তখন সে তাকে নতুন জব খুঁজে পেতে হেল্প করে। ইফাই যখন ড্যাডের কাছে সেই ব্যাপারে জিজ্ঞাসা করে, সে বলে আমি তো এমন কোনো ফটো তুলিনি। ইফাইও একটু অবাক হয়। এখানে তার ড্যাড তাকে বলে ফ্যামিলি বিজনেস জয়েন করতে, বাট ইফাইয়ের এটাতে কোনো রকম ইন্টারেস্ট ছিল না। শিনভাই যখন বাসায় ফিরে তার গুইয়ের সাথে দেখা হয়, যে তাকে তার আর ইফাইয়ের কারে থাকা একসাথে ফটো দেখায়। আর সে তাকে এটাও বলে তোমার দুজনের এই ফটোটি দেখে আমি একদমই হতাশ হইনি, বরং আমি নিজেই কয়েকদিন ধরে তার সাথে ব্রেকআপ করতে চাইছিলাম। এখন তো আমি রিজনও পেয়ে গেলাম, আর এখন আমি চাই যে এই ব্রেকআপের খবরটা তুমি নিজে গিয়ে ইফাইকে বলো। শিনভাই বাসার ভেতরে এসে প্রথমে তো নিজের সমস্ত জিনিস গুছিয়ে নেয়, এটা ভেবে যে হয়তো ব্রেকআপের কথা শুনে ইফাই রেগে জিনিসপত্র ভাঙচুর করবে। তখন সেখানে ইফাই চলে আসে আর প্রথমে তো শিনভাই সেই ফটোটির ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। ইফাই জানায় ওই রাতে আমি শুধু তোমার হেল্প করছিলাম। শিনভাই তাকে ব্রেকআপের খবরটা জানিয়ে দেয়। আর যেহেতু গুই এখানে আর থাকছে না, তাই রাত্রেবেলা শিনভাই গুইয়ের সমস্ত জিনিসপত্র প্যাক করে বাইরে করে দেয়। নেক্সট ডে গুই তাকে কল করে যে প্লিজ তুমি কি আমার জিনিসপত্রগুলো আমার কাছ পর্যন্ত দিয়ে যাবে, অ্যাকচুয়ালি আমি মুখোমুখি যেতে চাই না। আর তার কথাতে শিনভাই যখন তার জিনিসপত্র দেওয়ার জন্য যায়, তখন সেখানে ইফাই চলে আসে। বাট শিনভাই বলে আজ আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানাবো, তাই তুমি এই রুমে চলে যাও। আর যখন ইফাই রুমে চলে যায়, সে তাড়াতাড়ি করে গুইয়ের সমস্ত জিনিস নিয়ে বাইরে চলে আসে। আর যখন গুই তার সমস্ত জিনিসপত্র নিচ্ছিল, তখন সেখানে ইফাই চলে আসে আর তাকে বলে এভাবে লুকিয়ে যাওয়ার কি আছে, তুমি তো আমার সামনে থেকেও এগুলো নিয়ে যেতে পারতে। গুই রেগে গিয়ে বলে তোমার কাছে এখন নাই টাকা আছে আর নাই স্ট্যাটাস, আর তুমি তোমার ড্যাডকে মানাতেও পারবে না, বাট আমি একটি সিম্পল অ্যান্ড সিকিউর লাইফ চাই, তাই আমি তোমার সাথে ব্রেকআপ করছি। এখানে ইফাই তাকে একটি কার্ড দিয়ে বলে আমি এই কার্ডে কিছু টাকা সেভ করেছিলাম তোমার জন্য, আর আমি তোমাকে এটা দিতে চাই, কারণ ইন ফিউচার যখন তুমি থাকার জন্য কোনো জায়গা পাবে না, তুমি টাকাটি ইউজ করতে পারবে। এটা বলে সে তো সেখান থেকে চলে যায়। বাট গুই স্যাড হয়ে কান্না করতে শুরু করে। নেক্সট ডে ইফাইকে আমরা ডিপ্রেশনে দেখি। আর সকালে শিনভাই যখন তার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসে, ইফাই তাকে বলে আমার তো মনে হয় এই ফ্ল্যাটটি অভিশপ্ত, কারণ এখানে যখন তুমি আর তোমার বয়ফ্রেন্ড এলে তোমাদের ব্রেকআপ হয়ে গেল, আর এখন আমার। এক মুহূর্তের জন্য শিনভাইয়েরও তার কথা সত্যি মনে হয়। সে হেসে বলে দূর, এরকম কথায় কে বিশ্বাস করে। রুমে এসে সে তার এক কালিগকে কল করে, যেখানে সে তাদের অপোজিট পার্টিকে ডিবেট করা একটি প্ল্যান বানাচ্ছিল। এদিকে শিনভাই সে তার কাজ করছিল, আর কাজ করতে করতেই অনেক রাত হয়ে গিয়েছিল। যখন সে ইফাইকে চেক করতে যায়, তার রুম থেকে তো কোনো আওয়াজই আসছিল না, ভেতর থেকে রুম লক ছিল। তাই শিনভাই ভয় পেয়ে যায় আর ভাবে ব্রেকআপের কারণে এসে কিছু ভুল করে নেয়নি তো, অ্যান্ড সে পুলিশকে কল করতেই যাচ্ছিল, তখনই ভেতর থেকে ইফাই তাকে আওয়াজ দেয়। শিনভাই কনফার্ম হয় যে ইফাই বেঁচে আছে, তাই চুপচাপ গিয়ে সে নিজের রুমে ঘুমিয়ে যায়। নেক্সট ডে আমরা ইফাইকে দেখি যে তার কলিগকে বলছিল শিফাই গ্রুপে আমার কিছু গড়বড় মনে হচ্ছে, তাই একবার আমাকে তা চেক করতে হবে। তার কলিগ তাকে এটাও বলে তুমি কয়েকদিন ধরে অফিসে আসোনি, তাই প্রেসিডেন্ট অনেক বেশি রেগে আছে। বাট ইফাই এই কাজটি সিক্রেটলি করতে চাইছিল, তাই সে কয়েকদিন অফিস আসবে না বলে। এদিকে আমরা ফাংকে দেখি যে তার টিম মেম্বারদের উপর অনেক বেশি রেগেছিল, কারণ তাদের কাজের কোনো প্রোগ্রেসই সে দেখতে পাচ্ছিল না। আর সাথে সাথে সে ইফাইয়ের ব্যাপারেও জিজ্ঞাসা করে। এক এমপ্লয় জানায় 2 দিন অফিসে আসেনি। এদিকে আমরা শিনভাইকে দেখি সে গ্রসারি শপিং করে যখন বাসায় ফিরে আসে, ইফাইকে ডাকে একসাথে কুকিং করার জন্য, বাট তার কোনো রিপ্লাই আসে না, তাই সে একাই সমস্ত কুকিং করে। আর এবারে সে তার দরজা নক করে যে চলে এসো খাবার খেতে, বাট সে তাকে বলে ফোন চেক করতে। আর যখন চেক করে তাতে ইফাই অনেক মেসেজ করেছিল যে এইভাবে বারবার দরজা নক করে তাকে ডিস্টার্ব করতে না, আর খাওয়ার দরজার সামনেই রেখে দিতে বলে। শিনভাইও ঠিক এমনটাই করে। ইফাই হালকা একটু দরজা করে সমস্ত খাবার ভেতরে নিয়ে নেয়। আর খাওয়ার পর শিনভাইকে মেসেজ করে তার কুকিং এই কি কি খামতি আছে সেগুলো বলে যাচ্ছিল, যখন কি শিনভাই যখন
প্লেটগুলো নিতে যায় সে পুরো চেটে পুটে খেয়ে পরিষ্কার করে রেখেছিল তা। এরপর ইফাই যখন সমস্ত কাজ শেষ করে তার আবারও খিদে পেয়ে যায়, বাইরে এসে শিনফাইকে সে খাবারের কথা জিজ্ঞাসা করলে সে বললে বাকি খাবার আমি ফ্রিজে রেখে দিয়েছি, তাই তা খেয়ে সমস্ত ডিশেস ওয়াশ করে দাও। থালা ধোয়ার ভয়ে সে বলে দরকার নেই, আমি বাইরে থেকে অর্ডার করে নেব। অন্যদিকে আমরা বাসায় জেংইয়নকে দেখি যেখানে তার মম তাকে বলছিল তুমি এখন বড় হয়ে গিয়েছো তাই তোমার এক গার্লফ্রেন্ড বানিয়ে নেওয়া দরকার, বাট তার তো এমন কোনো প্ল্যান ছিল না, তাই সে বিরক্ত হয়ে সেখান থেকে উঠে বাইরে চলে যায়। এরপর মম তার রুমে আসে আর তার কম্পিউটার চেক করে যেখানে গেম দেখে তিনি সেই গেমটি খেলা শুরু করে। আর যেহেতু তিনি গেমটি খেলতেই জানতো না তাই তিনি চ্যাংইয়নের সমস্ত কয়েন হেরে যায়। আর এদিকে শিনের ফ্রেন্ড এইসব দেখে অনেক বেশি রেগে গিয়েছিল কারণ সেও অনলাইন গেম খেলতো। যখন চ্যাংইয়ন তার রুমে আসে মম ড্যাডকে দেখে সে সেখানে যায়, আর যখন সে জানতে পারে মম ড্যাড তার সমস্ত কয়েন লস্ট করে দিয়েছে সে অনেক বেশি স্যাড হয় আর বাইরে চলে আসে। আর সেই ইফাইকে তার দুঃখের কথা জানায়। এদিকে শিনফাই ও তার ফ্রেন্ড রেস্টুরেন্টে এসেছিল ডিনার করার জন্য, আর যখন ডিনার করে তারা বাসায় ফিরছিল রাস্তায় ইফাই আর জেংইয়নকে দেখে জেংইয়ন এখানে ভমিটিং করছিল। আর এমন ড্রাঙ্ক অবস্থায় জেংইয়ন যখন শিনফাইয়ের ফ্রেন্ডের কাছে যায় শিনফাই তাকে লাথি মেরে নিচে ফেলে দেয় কারণ তার মনে হয়েছিল সে কিছু তার ক্ষতি করবে। এরপর আমরা তাদেরকে বাসায় দেখি যেখানে তারা রেস্ট করছিল অ্যান্ড কথা বলতে বলতেই ইফাই তাকে তার ওয়েডিং হল ক্যান্সেল করার ব্যাপারটা বলে। আর এটাও বলে আমার এক ফ্রেন্ডের ডিনার পার্টি দেওয়ার জন্য কোনো জায়গা চাই, তাই তুমি যদি চাও ওই হলটির বুকিং আমাকে দিয়ে দাও, আমি তোমাকে টাকাও পে করে দিচ্ছি। যা শুনে তো শিনফাই অনেক হ্যাপি হয়ে যায়। এদিকে জেংইয়নকে আমরা বাসায় দেখি যখন তার সকালে ঘুম ভাঙে তার শোল্ডারে আঘাত দেখে তার মম জিজ্ঞাসা করে তোমার আঘাত লাগলো কি করে, বাট সে এতই কাল ড্রাঙ্ক অবস্থায় ছিল যে তার এই ব্যাপারে তো মনেই নেই। আর তার মমকে মিথ্যে বলে দেয় আমি সকালে বাথরুমে স্লিপ হয়ে গিয়েছিলাম। এদিকে আমরা শিনফাইকে দেখি সে একটি নতুন কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিল, বাট এখানেও সে রিজেকশনই পায়। বাইরে আসার পর তার ফোনে মেসেজ আসে যে খুব তাড়াতাড়ি তার ক্রেডিট কার্ড ব্লক হতে চলেছে। এটা দেখে সে অনেক বেশি স্যাড হয়ে যায় কারণ তার এখনও অনেক লোন বাকি আছে। বাসায় ফিরে আবারও সে নতুন কোনো জবের খোঁজ করছিল। আর যখন ইফাই তাকে এমনটা করতে দেখে সে তাকে অফার দেয় যে তুমি বাসাটাই ক্লিন করে দাও, তুমি এই কাজে অনেক বেশি পারদর্শী, আর জন্য আমি তোমাকে পেও করব। বাট শিনফাই তো রেগে সেখান থেকেই উঠে চলে যায়। ইফাই তাকে মানানোর চেষ্টা করে আর কিছু টাকা পেও করে যাতে সে বাসাটি রিপেয়ারিং করায়। এদিকে চ্যাংইয়ন শিনফাইয়ের ফ্রেন্ডের কাছে এসেছিল তাকে সরি বলার জন্য। বাসায় শিনফাই খাবার খাচ্ছিল, ইফাই এসে তাকে জানায় তোমার বুক করার জায়গা আমার ফ্রেন্ড নেওয়ার জন্য রাজি হয়ে গেছে। শিনফাই খুশি হয়ে তাকে স্যান্ডউইচ দেয় আর তার জন্য কফিও বানায়। এরপর দুজনে কথা বলছিল। ইফাই এখানে বলে আমরা অনেক দিন হলো একসাথে আছি, মনে হয় এখন আমি তোমার রোল মডেল হয়ে গিয়েছি। শিনফাই বলে মোটেই নয়, আমি আমার রোল মডেল ফাংকে মানি। ইফাই বলে যদি তুমি তাকেই রোল মডেল মানো তাহলে তুমি সেই কোম্পানিতে আবারও জয়েন করছো না কেন। আর যা শুনে শিনফাই ভাবে হ্যাঁ এটা তো আমি ভেবে দেখিনি। আর সে নেক্সট দিনই আবারও জবের জন্য অ্যাপ্লাই করতে যায়, বাট ভেতরে যাওয়ার জন্য তো কার্ড লাগতো আর যা এখন তার কাছে আর ছিল না। এদিকে ইফাই তার অফিসে ছিল যেখানে তার অ্যাসিস্ট্যান্ট আছে আর তাকে জানায় আপনি যেই প্রজেক্টটিতে কাজ করছেন সেটাতে কিছু প্রবলেম চলছে আর আমার মনে হয় আপনার পার্টনার্স কিছু ইলিগাল কাজ করছে আর তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনেও কিছু প্রবলেম ছিল। এক কথায় তারা কোম্পানির সাথে জালিয়াতি করছে, বাট আমি অবাক যে এই ব্যাপারটা বস ফাং এখনও কেন ধরতে পারেনি। ইফাই জানায় ফাং অনেক বেশি স্মার্ট আর সে এই ব্যাপারে ভালো করে জানে। তার দুজনে এটাও জানতো যে ফাং অপেক্ষা করছে কখন কোনো এমপ্লয় এই খবরটা তাকে দেবে যাতে তিনি তার রাগ ওই এমপ্লয়ের উপর দেখাতে পারে। তাই বস ফাং অপেক্ষা করছে কখন ইফাই এটা জানতে পারবে আর বস তাকে কোম্পানি থেকে বের করে দেবে। এদিকে আমরা শিনফাইকে দেখি সে যখন কোম্পানির ভিতরে এন্টার করে সেখানে তার ওই কালিকের সাথে দেখা হয় যে তার জন্য বকা খেয়েছিল ফাংয়ের কাছে। আর আজ ওই কালিক বদলা নেওয়ার জন্য একটি সুযোগ পেয়ে গিয়েছিল আর তার কাছে এসে তাকে ইনসাল্ট করে বলে আমি যোগ্য বলে আমি আজ এই কোম্পানিতে আছি যখন কি তুমি নেই। আর তুমি কি ভেবেছো তুমি আজ কোম্পানিতে এসে আবারও জবের জন্য অ্যাপ্লাই করবে আর তা তুমি পেয়ে যাবে? মোটেই নয়, কারণ তুমি নিজের ইচ্ছায় জব থেকে রিজাইন দিয়েছিলে। যা শুনে সে স্যাড হয় আর ফাংয়ের সাথে দেখা না করেই চলে যায়। যখন সে বাসায় ফিরে তার বাসার সমস্ত লাইট অফ দেখে তখনই সামনে ইফাই চলে আসে যে ফেস মাস্ক লাগিয়েছিল, বাট সে তাকে ভূত ভেবে চেঁচানো শুরু করে। ইফাই তাকে চুপ করায়। শিনফাই বলে তুমি বাসার সমস্ত লাইট অফ কেন রেখেছ? ইফাই জানায় সে পিচে গরম করতে গিয়েছিল ওভেনে, বাট শর্ট সার্কিট হওয়ার কারণে ইলেকট্রিসিটি চলে গিয়েছে। শিনফাই তাকে বকা দেয় যে এই সামান্য জিনিসের জন্য তুমি ইলেকট্রিক এত কেন খরচ করছো, এটাতে বিল বেশি আসবে। ইফাই তাকে জানায় আমি ডিশওয়াশের অর্ডার করেছি, বাট শিনফাই মানা করে দেয় এমন কোনো জিনিস
এই বাসাতে ইউজ করা যাবে না, যেটাতে ইলেকট্রিক বেশি খরচ হয়। সিনফাই তাকে শেখায় কিভাবে লাইট অন করতে হয়, বাট তখন ইলেকট্রিশিয়ান চলে আসে যাকে ইফাই কল করেছিল। সে কোনো কাজ তো করে না, বাট লেট নাইট তাকে ডাকার জন্য সে চার্জ নিয়ে নেয়। তারপর সিনফাই তাকে কিচেনে নিয়ে আসে আর কিছু কিছু কাজ তাকে শেখাচ্ছিল, বাট সে বলে এইসব কাজ আমি করতে পারবো না, বরঞ্চ এটার জন্য তুমি কাজের লোক রেখে দাও। যা শুনি সিনফাই রেখে বলে তুমি টাকার কদর একটু করো না, সেই জন্যই তুমি আজ ভিখারি হয়ে গিয়েছো আর তোমার জিএফও তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে। ইফাইও রেখে যায় আর তাকে তার বিল আর লোনের ব্যাপারে মনে করিয়ে দেয়। আর সিনফাই নিজের রাগ কন্ট্রোল করতে পারে না এন্ড বলে দেয় তোমার মম তোমাকে শিষ্টাচার শেখায়নি। ইফাই জানায় তার মম খুব ছোটবেলাতেই মারা গিয়েছে। যা শুনে সিনফাই রিগ্রেট ফিল করে আর বলে আমার মমও অনেকদিন আগেই মারা গিয়েছে, আর তাকে সরি বলে নিজের রুমে চলে আসে, যেখানে সে একটি পার্সেল লেখে যা তার ড্যাড তার জন্য পাঠিয়েছিল, যেটাতে অ্যালবাম রাখা ছিল। আর তার ড্যাড তার জন্য একটা লেটার লিখেছিল যাতে লেখা ছিল আমি তোমাকে সাপোর্ট করি, আর যেহেতু তুমি একটি বড় সিটিতে একা থাকো তাই যখনই মন চাইবে বাসায় চলে এসো, কারণ তুমি খুব তাড়াতাড়ি হাউস ওয়াইফ অ্যান্ড পরে কারোর মম হয়ে যাবে, তখন কি বুড়ো বাপের কথা তোমার আর মনে পড়বে। লেটারটি পড়ে তো সে অনেক বেশি ইমোশনাল হয়ে ড্যাডকে কল করে। ড্যাডও বুঝতে পেরে যায় যে তার মেয়ে স্যাড আছে। এখানে সিনপাই জানিয়ে দেয় বাংয়ের সাথে তার ব্রেকআপ হয়ে গিয়েছে। ড্যাড তাকে ব্রেকআপের কারণ জিজ্ঞাসা করে, বাট সে আসল কারণ বলে না। এরপর সে অ্যালবাম দেখতে দেখতেই বাইরেই ঘুমিয়ে যায়। আর ইফাই তাকে দেখে ব্ল্যাঙ্কেট দিতে যায়, আর তখনই তার নজর পড়ে ওই অ্যালবামটিতে, যেখানে সিনফাই তার মমের সাথে ছিল। যা দেখে তার নিজের মমের কথা মনে পড়ে যায়, আর রুমে এসে মমের ফটো দেখে মমকে অনেক বেশি মিস করছিল। নেক্সট ডে সে নিজে ব্রেকফাস্ট বানায় আর সিনফাইকে বলে এটা আমার তরফ থেকে ট্রিট ভাবতে পারো তুমি। সে বলে শপিং আমি করে নিয়ে এসেছিলাম, তাই এটাকে ট্রিট বলা যায় না। এদিকে শিনের অফিসে সবাই অনেক বেশি তাড়াহুড়োতে ছিল। তখনই এক কালিক এসে তাদেরকে কথা শোনায়, কারণ তাদের কাজে অনেক ভুল ছিল। আর এখানে সবাই সিনফাইকে মিস করছিল, কারণ সেই একমাত্র অফিসে মাল্টি ট্যালেন্টেড মেয়ে ছিল যে সব কাজেই পারদর্শী। এদিকে বাসায় আমরা সিনফাইকে দেখি সে তার ফ্রেন্ড দাংইউর সাথে দেখা করতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, বাট তার কোনো আউটফিটই পছন্দ হচ্ছিল না, তাই সে বারবার তার ড্রেস চেঞ্জ করছিল। আর এইসবের আওয়াজ শুনে ইফাই বাইরে আসে, বাট সে সিনফাইকে কিছু বলতে পারে না, কারণ যখন সে সিনফাইকে দেখে তার অনেক বেশি সুন্দর লাগে তাকে। এরপর আমরা তাদের দুজনকে একসাথে দেখি, যেখানে সিনফাই তার রিজিউম দেখাচ্ছিল আর বলছিল আমি আবারও ফাং ইমপ্রেস করে ওই অফিসে জব পেতে চাই। বাট দাংইউন বলে এই রিজিউমটা তোমার ইফাইকে দেখানো দরকার, সেই কাজে অনেক পারদর্শী। বাট সিনফাই তো তার হেল্প নিতে চাইছিল না, তাই সে মানা করে দেয়। বাসায় যখন সে আসে সে দেখে ইফাই তাকে জিজ্ঞাসা না করে একটি নতুন দরজা লাগাচ্ছে। এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে ইফাই বলে তুমি বেশিরভাগ টাইমই আমাকে ডিস্টার্ব করতে থাকো, তাই আমি এটা লাগাচ্ছি। এদিকে দাংইউ যখন বাসায় ফিরে সে তার বয়ফ্রেন্ডের শু দেখতে পায়, যেটাতে অনেক বেশি মাটি লেগেছিল। ইভেন তো সেখানে একটি রিংও পড়েছিল। সে তা আঙুলে পরে চেক করে, বাট তা তো তার সাইজে ছিলই না, তাই তার বয়ফ্রেন্ডের উপরে তার সন্দেহ হয় যে লু হয়তো তার সাথে চিট করছে। আর যখন সে শাওয়ার নিয়ে বাইরে আসে দাংইউকে দেখে সে অনেক বেশি খুশি ছিল, আর তার ক্লোজ গিয়ে তাকে কিস করতেই যাচ্ছিল। তখন সেই রিং বক্সটা নিয়ে সে তাকে হিট করে আর তাকে নানান ধরনের প্রশ্ন করা শুরু করে। বাট লু জানায় আমি তো আজ তোমাকে প্রপোজ করব বলে ভেবেছিলাম, ইভেন তো এটার জন্য আমি প্র্যাকটিসও করেছিলাম। আর সেই প্র্যাকটিসের ভিডিও সে তাকে দেখায়, যা দেখে তো দাংইউ অনেক বেশি হাসে। আর লু এখানে তাকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। দাংইউ তা অ্যাকসেপ্ট করে নেয়। এদিকে আমরা সিনফাইকে দেখি যে কুকিং করার পর ইফাইকে ডাকে একসাথে খাবারের জন্য। বাট ইফাইয়ের এটা অদ্ভুত লাগে, কারণ সিনফাই তাকে দেখে স্মাইল করছিল। ইফাই ভাব খাওয়ার পর হয়তো সিনফাই তাকে ডিশেস ওয়াশ করার জন্য বলবে, তাই খাওয়ার টেবিলে বসার পরেই সে বলে দেয় আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না, আর খাওয়া শুরু করে। বাট তখনই শিন বলে আমার তোমার থেকে একটি ফিভার চাই। যা শুনে তো ইফাইয়ের গলাতে খাওয়ারই আটকে যায়। সে ভাবে হয়তো সে খাওয়ারে কোনো পয়জন মিশিয়েছে। সিনপাই তাকে বোঝায় আর বলে এরকম কিছুই নয়, আমার একটা ছোট্ট হেল্প চাই। আমি চাই আমার রিসার্চ পেপার তুমি চেক করো আর সেখানের ভুলটা আমাকে দেখাও। যা শুনে ইফাই বুঝতে পারে যে সে আবারও ফাংকে ইমপ্রেস করে কোম্পানিতে জয়েন করতে চাইছে। আর এই সুযোগটা ইফাই কাজে লাগিয়ে বলে সামান্য এই ডিনারে তো আমি তোমার হেল্প করতে পারবো না, তার জন্য বড় কোনো ট্রিট দিতে হবে তোমায় আমাকে, আর তুমি আমাকে টিচার বলে ডাকবে। হিনপাইও তার এই শর্তে রাজি হয়ে যায় আর তাকে ল্যাপটপ দেয় রিজিউম চেক করার জন্য। খাওয়ার পর সে ল্যাপটপ নিয়ে রুমে চলে আসে আর যা চেক করতে করতে সে কিছু ভুল দেখতে পায় আর অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে আমি সিনলি ফাং প্রজেক্টটি ফিগার আউট করে নিয়েছি,
তাই তুমি বাকি টিম মেম্বারদেরকে বলে দাও তাদের কাজ নর্মাল রাখতে, আর বাকিটা আমি সামলে নেব। এরপর সে ল্যাপটপ নিয়ে শিনফাইয়ের কাছে আসে আর তাকে ভুলটা দেখায়। শিনফাইও তার ভুলটি চেক করে তা সংশোধন করে। এটা করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। ইফাই যখন তার চোখ খুলে তখন সে শিনফাইকে কাজ করতে দেখে আর বলে, আমি ফার্স্ট টাইম কোনো মেয়ে দেখলাম যে তার ব্রেকআপের পরও কোনো সিনক্রেট না করে নিজের কাজে ফোকাস করছে। শিনফাই বলে, হ্যাঁ ব্রেকআপের জন্য আমি দুঃখিত, বাট আমি কাজে এত বিজি থাকি যে আমার মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। তাই এখন আমার একটাই লক্ষ্য, নিজের জব ফিরে পাওয়া আর নিজেকে ভালো করে সেটেল করা। ইফাই তার কাছে সোফাতেই ঘুমিয়ে যায় আর শিনফাইয়ের কাজ করতে করতে সকাল হয়ে যায়। নেক্সট মর্নিং দাংইয়ং যাচ্ছিল শিনফাইয়ের সাথে দেখা করতে, বাট তখনই তার বয়ফ্রেন্ড তাকে আটকায় আর বলে, তুমি আমার দেওয়া রিংটি পরনি কেন? দাংইয়ং বলে, রিসেন্টলি শিনফাইয়ের ব্রেকআপ হয়েছে, তাই আমি এই খবরটা তাকে পরে জানাতে চাই। এইদিকে আমরা শিনফাই আর এক ফ্রেন্ডকে দেখি যে তার সাথেই দেখা করতে যাচ্ছিল। তখনই জ্যাংইয়ন তাকে মেসেজ করে সরি বলে, বাট সে তার মেসেজ ইগনোর করে। আর এটা দেখে তো জ্যাংইয়ন অনেক বেশি স্যাড হয়ে যায়। এরপর আমরা শিনফাইকে তার ফ্রেন্ডের সাথে দেখি, তারা একসাথে এখানে লাঞ্চ করছিল। শিনফাই জানায়, আমি আবার এইচিং গ্রুপ জয়েন করতে চাই। দাংইয়ং বলে, যদি তুমি আবারও কোম্পানিতে জয়েন করো তাহলে তোমাকে এইচিং গ্রুপে আবারও কাজ করতে হতে পারে, যেটাতে এখন ইফানের কোম্পানি কাজ করছে। তাই এমন সিচুয়েশনে বাকি স্টাফরা তোমার আর ইফাইকে নিয়ে এই রিউমার ছড়াতে পারে। এদিকে ইফাই যখন কাজ করছিল সে বাংয়ের ব্যাপারে জানতে পারে বাংও হেজিং প্রজেক্টে কাজ করছে। এটা জানার পর তার অবাক তো লাগে, আর সে এটাও ভাবে নিশ্চয়ই বাং এই ব্যাপারে শিনকে জানায়নি, আর যদি সে জানাতো তাহলে শিন ওই কোম্পানিতে ফিরে যাওয়ার জন্য এত পরিশ্রম করতো না। এদিকে শিনফাই অ্যান্ড তার ফ্রেন্ডরা একসাথে ড্রিঙ্ক করছিল। তখন শিনফাইয়ের ফ্রেন্ডের কাছে জ্যাংইয়নের মেসেজ আসে যে তাকে গেমে হেল্প চাইছিল। অ্যাকচুয়ালি তারা দুজনেই জানতো না যে তারা কার সাথে কথা বলছে। শিনের ফ্রেন্ড গেমে আইডি একটি ছেলের নামে বানিয়ে রেখেছিল, তাই চ্যাংইয়নের মনে হচ্ছিল সে কোনো ছেলের সাথে কথা বলছে। চ্যাংইয়ন যখন জানতে পারে সে তার হেল্প করার জন্য রাজি হয়ে গিয়েছে, সে অনেক হ্যাপি হয়।